হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা পরশর টেস্ট পেপার থেকে লাইফ সায়েন্সে যেটা লাস্ট সেট দেওয়া হয়েছে পেজ নাম্বার 370, সেটার আমরা সমস্ত বিভাগ গ এবং বিভাগ ঘ এর প্রশ্নের আনসারগুলো দেখে নেব। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে যেতে পারো, বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে পরশর টেস্ট পেপারের আলাদা প্লেলিস্ট পেয়ে যাবে। সেখান থেকে অবশ্যই ভৌত বিজ্ঞানের এবং জীবন বিজ্ঞানের ক্লাসগুলি দেখে নিও। দেখো, আজকের আমাদের এই সেটের প্রথম প্রশ্ন, যে দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত চারা গাছের অগ্রমুকুল কেটে দেওয়া হলো, গাছটির বৃদ্ধির ক্ষেত্রে কীরূপ পরিবর্তন ঘটবে বলে তুমি মনে করো? যেহেতু আমরা জানি যে অগ্রমুকুল যদি কেটে বাদ দেওয়া হয়, তাহলে সেখানে কি হয়, অগ্রস্থ ভাজক কলাতে অক্সিন হরমোন আমরা জানি উৎপন্ন হয়। অগ্রস্থ ভাজক কলার কোষ থেকে অক্সিন হরমোন খরিত হয়। এবার সেটা কি করে, সেটা অগ্রমুকুলের বৃদ্ধি বাড়িয়ে দেয়, কাক্ষিক মুকুলের বৃদ্ধিটাকে কমায় বা ব্যাহত করে। এটা হচ্ছে অক্সিন হরমোনের কাজ। এবার যদি আমরা কাণ্ডের অগ্রভাগটাই কেটে দিই, তাহলে অক্সিনের ক্ষরণটা কমে যাবে, সেখান থেকে অক্সিন হরমোন খরিত হবে না, যেহেতু অক্সিন হরমোন অগ্রস্থ ভাজক কলার মধ্যেই খরিত হয়। তাহলে অক্সিন হরমোনের ক্ষরণটা কমে যাচ্ছে বা অক্সিন হরমোন কমে যাচ্ছে, সাইটোকাইনিন হরমোনের পরিমাণটা তুলনামূলক বেড়ে যাচ্ছে। সাইটোকাইনিনের কাজ হচ্ছে অক্সিনের ঠিক বিপরীত কাজ, অর্থাৎ অক্সিন যেমন অগ্রমুকুলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে, সাইটোকাইনিন কী করে, পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিটাকে ঘটাতে সাহায্য করে। তাহলে তার ফলে কী হবে, অধিক সংখ্যায় কিন্তু শাখা প্রশাখা সৃষ্টি হয়। এটাই লিখবে। নেক্সট বলছে ডায়াবেটিস মেলিটাস এবং ডায়াবেটিস ইনসিপিডাসের মধ্যে বলছে রোগের দুটি কারণ উল্লেখ করো। ডায়াবেটিস রোগের কারণ হচ্ছে পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত অ্যান্টিডাইউরেটিক হরমোন মানে এডিএইচ হরমোন বা ভেসোপ্রেসিন হরমোনের কম ক্ষরণ। আর ডায়াবেটিস মেলিটাস মানে হচ্ছে মধুমেহ রোগ, তাই না? ইনসিপিডাস মানে হচ্ছে বহুমূত্র রোগ, ডায়াবেটিস মেলিটাস মানে হচ্ছে মধুমেহ রোগ। এখানে অগ্নাশয় থেকে ইনসুলিনের কম ক্ষরণ হলে এ রোগ হয়। এরপরে বলছে যে কোনো ব্যক্তি দূরের জিনিস স্পষ্ট দেখতে পেলেও কাছে জিনিস দেখতে পায় না। তাহলে দূরের জিনিস দেখতে পাচ্ছে মানে সেটা হাইপারমেট্রোপিয়া হয়েছে। আর কারণ কি না, তো অক্ষিগোলকের ব্যাস স্বাভাবিকের থেকে কম হয়ে যাওয়া, লেন্স সরু হয়ে যাওয়া, তার জন্য ফোকাস দৈর্ঘ্য বেড়ে যাওয়া, এগুলো হচ্ছে হাইপারমেট্রোপিয়ার কারণ। 3.4 বলছে পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। এখানে কারণটা হচ্ছে যে আমরা জানি যে পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ড থেকে খরিত হরমোনগুলি, বিশেষ করে ট্রপিক হরমোনগুলি দেহের অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির বৃদ্ধি এবং ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করে। এই জন্যই কিন্তু পিটুইটারিকে প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়। উদাহরণটা অবশ্যই দিতে হবে, তার কারণ এখানে উদাহরণটাই জানতে চেয়েছে। এখানে পিটুইটারি থেকে খরিত টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এসিটিএইচ অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, গোনাডোট্রপিক হরমোন ইত্যাদি হরমোনগুলি যথাক্রমে, দেখো এই থাইরয়েড, টিএসএইচটা থাইরয়েডকে, এসিটিএইচটা অ্যাড্রিনালের কর্টেক্স, জিটিএইচটা গোনাড প্রভৃতি গ্রন্থির ওপর প্রভাব বিস্তার করে। 3.5 মাইক্রোপ্রোপাগেশন অনেকবার আমরা করেছি, আগের ক্লাসগুলো যারা দেখেছো তারা আশা করি পারবে এগুলো। 3.6 বলছে নিষেকের উদ্দেশ্যে যখন পরাগনালিকা গর্ভমণ্ডের মধ্য দিয়ে ডিম্বাশয়ের দিকে অগ্রসর হতে থাকে, তখন ডিম্বাশয়ের মধ্যে কোন কোন নিউক্লিয়াস দেখা যায়? নালিকা নিউক্লিয়াস, জনন কোষাধার নিউক্লিয়াস দেখা যায়। এরপরে দুটো হ্যাপ্লয়েড পোলার নিউক্লিয়াসের মিলনে আমরা জানি ডিপ্লয়েড নিউক্লিয়াস গঠিত হয়, তাকে নির্ণীত নিউক্লিয়াস বলে। তাহলে এগুলো গঠিত হচ্ছে। 3.7 কোষচক্রের এস দশাকে সংশ্লেষ দশা বলা হয় কেন? তার কারণ কোষচক্রের মধ্যে কি রয়েছে, ইন্টারফেজের মধ্যে তিনটে দশা, G1, S এবং G2, আর মাইটোটিক ফেজের মধ্যে M রয়েছে। মাইটোটিকের আবার প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, যাই হোক এগুলো চারটে দশা রয়েছে। যাই হোক, ইন্টারফেজের মধ্যে আমরা কি পড়লাম, G1, S এবং G2। এবার G1 দশাতে কি হয়, সাইটোপ্লাজম পদার্থ এবং অঙ্গাণুর পরিমাণ বাড়ে। G2তে কি হচ্ছে, প্রয়োজনীয় উপাদান মানে কোষ বিভাজনের প্রয়োজনীয় উপাদানগুলো বেড়ে যায়। কিন্তু G1 এবং G2-র মধ্যবর্তী যেটা S দশা, সেখানে ডিএনএর কিন্তু দ্বিত্বকরণ মানে ডুপ্লিকেশন ডাবল হয়। হিস্টোন প্রোটিন সংশ্লিষ্ট হয়, নিউক্লিয়াসের পরিমাণ বেড়ে যায়, ক্রোমোজোম সেন্ট্রিওলের প্রতিলিপি মানে রেপ্লিকেশন গঠিত হয়। তাই জন্যই কোষচক্রের এস দশাকে সংশ্লেষ দশা বলা হয়। 3.8 বলছে যে বর্ণান্ধতা কন্যা সন্তান অপেক্ষা পুত্র সন্তানে বেশি দেখা যায় কেন? এখানে হিমোফিলিয়া প্রশ্ন দিলেও কিন্তু একই রকম লিখবে, তাই জন্য আমি এখানে হিমোফিলিয়া শব্দটা বাদ দিতে বলেছি। এই ক্ষেত্রে যেহেতু বর্ণান্ধতা বলেছে, তাহলে তোমরা লিখবে পুরুষদের সেক্স ক্রোমোজোম হলো এক্স আর ওয়াই, হিমোফিলিয়াটা কেটে দেবে, নিয়ে লিখবে বর্ণান্ধতা প্রভৃতি লিঙ্গ সংযোজিত রোগের জন্য দায়ী মিউট্যান্ট জিনটি বা প্রচ্ছন্ন জিনটি এক্স ক্রোমোজোমে থাকে, তাই না? পুরুষদের এক্স ক্রোমোজোমে একটি হিমোফিলিয়া বা বর্ণান্ধতা জিন বহনকারী মানে জিন উপস্থিত থাকলে লিঙ্গ সংযোজিত রোগের প্রকাশ ঘটে। যেহেতু পুরুষদের ক্ষেত্রে এক্স এবং ওয়াই ক্রোমোজোম, এবার যদি সি থাকে তার মানে সেটা বর্ণান্ধ হয়ে যাবে,
যদি এক্সের মধ্যে সি প্লাস থাকে আমরা পড়েছি, তাহলে সেটা কিন্তু বর্ণান্ধ হবে না, সেটা কিন্তু স্বাভাবিক হবে। তাহলে একটা এক্স ক্রোমোজোম তাতেই যদি সি মানে বর্ণান্ধতার জিন উপস্থিত থাকে তাহলে সেটা রোগটা প্রকাশিত হবে। কিন্তু স্ত্রীলোকের ক্ষেত্রে কি, যেহেতু দুটো এক্স ক্রোমোজোম, তাহলে দুটো এক্স ক্রোমোজোম স্ত্রীর ক্ষেত্রে, তাহলে দুটোতেই যদি সি থাকে তবেই একমাত্র রোগটা প্রকাশিত হবে। যদি একটাতে সি প্লাস আর একটাতে একটা এক্সে যদি সি থাকে তাহলে সেটা বাহক হবে। দুটো যদি সি প্লাস থাকে তার মানে সেটা সেই মহিলা কিন্তু স্বাভাবিক, তাহলে এই মহিলাটা স্বাভাবিক, এটা হচ্ছে বাহক। আর যখন দুটোতেই জিনটা থাকবে দুটো এক্স ক্রোমোজোমে তখনই একমাত্র তারা আক্রান্ত হবে, তাই না? তাই জন্য আমরা দেখতে পেলাম যে স্ত্রীদের ক্ষেত্রে দেখো এটা কিন্তু এই তিনটের মধ্যে একটা হচ্ছে চান্স, মানে মোটামুটি 33.3% চান্স মহিলাদের ক্ষেত্রে, কিন্তু পুরুষদের হচ্ছে হয় আক্রান্ত বা হয় স্বাভাবিক। তার মানে 50%, দুটোর মধ্যে একটা মানে 50% চান্স। তার জন্য আমরা দেখলাম এক্স ক্রোমোজোম বাহিত রোগ, সেটা কি হচ্ছে, এই কারণে তোমার লিখতে হবে যে বর্ণান্ধতা বর্ণান্ধতা কি হয়, এক্স ক্রোমোজোম বাহিত রোগ পুরুষদের দেহে এই কিন্তু বেশি দেখতে পাওয়া যায়। মেন্ডেলের মটর গাছ নির্বাচনের কারণ আমরা বোধহয় 2-1 বার পেয়েছি, তার জন্য আরও একবার এখানে দেখানো হয়েছে। যেগুলো অনেকবার করে হয়েছে, হয়তো 3-4 বার বা তার থেকে বেশিবার হয়েছে, সেগুলো আমি একদম স্কিপ করে দেবো। আর অলরেডি স্কিপ করে দেওয়া হয়েছে, তার কারণ এই অল্প সময়ের মধ্যে সবগুলো বলা সম্ভব নয়। দেখো মটর গাছ দ্রুত বংশবিস্তার করতে পারে, তার জন্য অনেক জেনারেশন বা পুরুষ ধরে পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব, অল্প স্থানে বাগানে ফলানো যায়, বিপরীতধর্মী সাহায্যের বিপরীত বৈশিষ্ট্য আছে, তার জন্য পরীক্ষা নিরীক্ষার সুযোগ থাকে, তাই না? উভলিঙ্গ, সেই জন্য মটর গাছে স্বপরাগযোগ ঘটানো যায়, বাইরে থেকে অবাঞ্ছিত বৈশিষ্ট্য মিশে যাওয়ার চান্স কিন্তু কম থাকে। মানব গোষ্ঠীতে প্রকাশিত হয় এমন দুটো জিনগত রোগ, বর্ণান্ধতা এবং এর সঙ্গে থ্যালাসেমিয়া। লক্ষণগুলো দেবে, থ্যালাসেমিয়ার লক্ষণ না নিচে দেওয়া হয়েছে বর্ণান্ধতার লক্ষণ, এমনি পারবে। অঙ্গের ব্যবহার, অব্যবহার সূত্র, এটা জিরাফের লম্বা গলা হওয়ার সম্পর্কে ব্যাখ্যা করতে হবে, এগুলো তোমরা ব্যাখ্যা করবে। অঙ্গের ব্যবহার অব্যবহার অনেকবার আমরা বলেছি, এখানে এটা এইভাবেই ব্যাখ্যা করবে যে উঁচু গাছের পাতা খাওয়ার জন্য জিরাফের পূর্বপুরুষের গ্রীবার ব্যবহার বেশি করেছে, মানে গলাটা বেশি ব্যবহার করেছে, বারবার গ্রীবা প্রসারিত হয়েছে, এর ফলে জিরাফের গ্রীবা মানে গলাটা লম্বা হয়েছে। লম্বা গলা হলো জিরাফের একটা অর্জিত বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটি আধুনিক জিরাফের পূর্বপুরুষ ক্রমাগত ব্যবহারের মাধ্যমে অর্জন করে। 3.12 প্রাকৃতিকভাবে শুধু বিভিন্ন দেশীয় মাছ আছে এমন একটি পুকুরে বেশ কিছু তেলাপিয়া মাছ ছাড়া হলো। বেঁচে থাকতে গেলে তেলাপিয়াদের যে যে জীবন সংগ্রাম করতে হবে তা ভেবে লেখো। এটা আমরা হয়তো এবিটি টেস্ট পেপারের মধ্যে করেছিলাম, মনে পড়ছে না, তার জন্য পর্ষদে আরও একবার তোমাদের এখানে দেখালাম। এবিটিতে আমরা করেছি, কোনো একটা টেস্ট পেপারে 2-1 বার করেছি। এখানে তেলাপিয়া মাছদের 3 ধরনের সংগ্রাম, অন্তঃপ্রজাতি, আন্তঃপ্রজাতি আর প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম দেখা যাবে। কেমন সেটা? প্রজাতি মানে নিজেদের মধ্যে, তাহলে অনেকগুলো যখন তেলাপিয়া মাছ ছাড়া হচ্ছে তখন তাদের নিজেদের মধ্যে মানে তেলাপিয়ার সঙ্গে তেলাপিয়ারই খাদ্য এবং বাসস্থান ঘিরে ফেলার জন্য তাদের নিজেদের মধ্যে সংগ্রাম হবে। আন্তঃপ্রজাতি মানে আলাদা আলাদা প্রজাতির মধ্যে সংগ্রাম, তেলাপিয়া মাছের সঙ্গে দেশীয় মাছের সংগ্রাম হবে। কারা সেগুলো? পুঁটি, খলসে, মৌরলা ইত্যাদি ছোট মাছগুলোর সঙ্গে খাদ্যের সম্পর্কের ভিত্তিতে সংগ্রাম। যেহেতু তেলাপিয়া মাছ কী করে, এই ছোটো ছোটো মাছগুলোকে খেয়ে ফেলে, তাহলে ছোটো ছোটো মাছগুলো হচ্ছে খাদ্য আর তেলাপিয়া হচ্ছে খাদক, তাহলে তাদের মধ্যে এক ধরনের সংগ্রাম। এছাড়া আরও অনেক বড় মাছ আছে যেগুলো ছোটো মাছগুলোকে খায়, তাই না? ছোটো এই মাছগুলোকে খায়, অন্য কোনো বড় মাছ, ধরো এই একটা বড় মাছ, সেটা এই ছোটো মাছগুলোকে খায়, তাহলে তাদের সঙ্গে এই তেলাপিয়া মাছের কী হবে? সংগ্রাম ঘটবে। তাহলে এটা হচ্ছে আন্তঃপ্রজাতি। আর প্রতিকূল পরিবেশে, নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য সংগ্রাম হবে। 3.13, 14, 15, 17 অনেকবার হয়েছে। আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নিও, তাহলে সমস্ত প্রশ্নের আনসার তোমরা পেয়ে যাবে। এমন নয় যে হয়তো একবার হয়েছে আমি এখানে লিখে দিয়েছি, তা নয়, বেশ কয়েকবার যেগুলো হয়েছে 2-3 বার বা তার বেশি হয়েছে সেগুলো কিন্তু আমি বলে দিয়েছি যে হ্যাঁ এগুলো অনেকবার হয়েছে। 3.16 ভারতবর্ষের 4টি বায়োডাইভার্সিটি হটস্পট: পূর্ব হিমালয়, পশ্চিম ঘাট শ্রীলঙ্কা, 3 নম্বর ইন্দো বার্মা, 4 নম্বর সুন্দারল্যান্ড। স্বপরাগ যোগের সুবিধা অসুবিধা 4.2-তে চলে যাচ্ছি, তার কারণ 4.1-এর ছবি যেটা দেওয়া হয়েছে অক্ষিগোলকের ছবি, আর মাইটোসিসের মেটাফেজ দশা প্রাণীকোষের ক্ষেত্রে, এগুলো অনেকবার আমি ছবি দেখিয়েছি। প্রথম ক্লাসগুলো তোমরা দেখে নিও, প্লেলিস্ট থেকে দেখবে সমস্ত প্রশ্নের আনসার পাবে। 4.2 অথবা 4.1 যেহেতু হয়ে গেছে, 4.2 মানে অথবাটা 4.1-এ 2 অথবা, সেখানে বলছে স্বপরাগযোগ ইতর পরাগযোগ সুবিধা অসুবিধা। স্বপরাগযোগে কী হয়, যেহেতু একই ফুল মানে একই একটা গাছের একটা ফুল থেকে অন্য ফুলও হতে পারে, মানে গেমের ক্ষেত্রে, বা একই ফুলের মধ্যে যেহেতু উভলিঙ্গ হয় তাহলে সেই ফুল থেকে সেই ফুলেই
পরাগরেণু পড়বে, মানে সেই পরাগরেণুটা সেই ফুলেরই গর্ভমুণ্ডে পড়বে, তাহলে অটোগ্যামি, তাই না? তাহলে তাহলে এখানে যেহেতু হচ্ছে একই ফুলের মধ্যে হচ্ছে বা একই গাছের অন্য ফুলে হচ্ছে, তাহলে পরাগরেণুর অপচয়টা কম হয়। তাছাড়া নতুন মানে কি একই বৈশিষ্ট্যযুক্ত প্রজাতির মানে থাকে, অন্য বাইরে থেকে পরাগরেণু মিশে যাওয়ার সম্ভাবনা থাকে না, তাহলে প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে। অসুবিধা হচ্ছে যে নতুন বৈশিষ্ট্যযুক্ত অপত্য তৈরি হতে পারে না, তাছাড়া বীজগুলো নিম্নমানের হয়, অঙ্কুরণের হার কম হয়, অভিযোজন ক্ষমতা কম হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়, এগুলো হচ্ছে অসুবিধা। ইতর পরাগযোগের সুবিধা কি? যেগুলো স্বপরাগযোগের অসুবিধা পড়লে সেটাই হচ্ছে ইতর পরাগযোগের সুবিধা। যেমন নতুন বৈশিষ্ট্যযুক্ত অপত্য তৈরি হয়, উন্নত বীজ তৈরি হয়, অঙ্কুরণের হার মানে অঙ্কুরোদ্গমের হার বেশি হয়। স্বপরাগযোগের যেগুলো সুবিধে পড়ছিল সেগুলো হচ্ছে ইতর পরাগযোগের অসুবিধা। তাহলে বাহকের উপর নির্ভর, তার জন্য পরাগরেণুর অপচয় বেশি হয়, তাই না? পরাগযোগের নিশ্চয়তা অনেকটাই কম এবং পরাগরেণুর অপচয় বেশি হয়। এরপরে মাইটোসিসের এখানে বলছে কোষ বিভাজনে প্রোফেজ এবং টেলোফেজ এই দুটো দশা বিপরীত ঘটনা। প্রোফেজে জল বিয়োজন ঘটে, টেলোফেজে কি হয়, জল সংযোজন ঘটে, তাই না? টেলোফেজে প্রোফেজ দশায় নিউক্লিয় জালিকা ঘনীভূত কুণ্ডলীকৃত হয়, ক্রোমোজোম তৈরি করে। টেলোফেজে উল্টো, ক্রোমোজোমের প্যাচ খুলে গিয়ে নিউক্লিয় জালিকা তৈরি হয়। প্রোফেজে শেষে নিউক্লিয় পর্দার নিউক্লিয়াস অবলুপ্ত হয়, টেলোফেজে নিউক্লিয় পর্দার নিউক্লিয়াস আবার ফিরে আসে, পুনরাবির্ভাব ঘটে। প্রোফেজে বেমতন্তু গঠিত হয়, টেলোফেজে বেমতন্তু অবলুপ্ত হয়ে যায়। এগুলো তোমরা লিখবে। 4.4 প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে কিভাবে নতুন প্রজাতির সৃষ্টি হয়। প্রাকৃতিক নির্বাচন বা বলা হয়েছে আগে, একবার দেখে নিও। আর এর সাথে আরও একটা প্রশ্ন দেওয়া হয়েছে যে অধিকাংশ মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণ দশার লেজ সদৃশ গঠনের উপস্থিতির নিরিখে তুমি কিভাবে অভিব্যক্তিকে ব্যাখ্যা করবে। সেটাতে তোমরা লিখবে যে মেরুদণ্ডী প্রাণীতে যেমন ব্যাঙ, মাছ, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী, এদের ভ্রূণ দশায় লেজের মতো গঠন, মানে লেজ সদৃশ গঠন, মায়োটম পেশির উপস্থিতি, সেগুলো কি প্রমাণ করে? যারা একই পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করেছে, কিন্তু ভিন্ন ভিন্ন পরিবেশে অভিযোজিত হওয়ার জন্য এদের নিজস্ব বৈশিষ্ট্য সৃষ্টি হয়েছে। এই ধরনের অভিব্যক্তিকে বিজ্ঞানী আর্নেস্ট হেকেল কী করেছেন? বায়োজেনেটিক সূত্র বা পুনরাবৃত্তির তত্ত্বরূপে বর্ণনা করেছেন। 4.4 অথবা ফণিম অনুসারে জল সংরক্ষণের জন্য অভিযোজনগত বৈশিষ্ট্য, এই যে কাণ্ড পুরু কিউটিকলযুক্ত মোম জাতীয় আবরণযুক্ত হয় যেন বাষ্পমোচন কম হয়, পাতা কম থাকে বা পাতা কাটায় রূপান্তরিত হয়, পাতার মধ্যে অনেক রোম থাকে যা বাষ্পমোচন রোধ করে। শিম্পাঞ্জির ক্ষেত্রে প্রশ্ন আছে এটা যে সমস্যার সমাধানে আচরণগত অভিযোজন। এখানে হাতুড়ি বা নেহাইয়ের ব্যবহারটা লিখবে। শিম্পাঞ্জিরা পাথরের শক্ত পাতাটাকে নেহাই আর পাথর বা কাঠের টুকরোকে হাতুড়ি হিসেবে ব্যবহার করে বাদামের খোলা ভাঙে। ওষুধ যখন পরজীবী দ্বারা আক্রান্ত হয় তখন অ্যাসপিলিয়া রুডিস নামক ওই ওষুধি গাছের পাতা, মূল, ছাল এগুলো খেয়ে নিজেকে পরজীবী সংক্রমণ থেকে রক্ষা করে। উইপোকা শিকার কোনো ডাল, গাছের সোজা ডালকে ভেঙে ডাল পাতা টাতাগুলোকে ছিঁড়ে সেটাকে ফিশিং টুল হিসেবে ব্যবহার করে উইপোকা ঢিবিতে ঢুকিয়ে দেয়। তারপরে ওই গাছের দণ্ড মানে ডালটা দিয়ে যখন ওই পোকাগুলো বাইরে বেরিয়ে আসে ওই ঢিবি থেকে, তখন তারা মহানন্দে খায়। এগুলো তোমরা লিখবে। এরপরে 4.6 অথবা চলে যাবো, তার কারণ এগুলো আগে অনেকবার হয়ে গেছে। এখানে প্রশ্ন হচ্ছে যে জাতীয় উদ্যানের দুটো বৈশিষ্ট্য। এখানে প্রথম বৈশিষ্ট্য তোমরা লিখতে পারবে যে সরকার অধিগৃহীত নিয়ন্ত্রণাধীন এক অঞ্চল থেকে বন্যপ্রাণী ও বনজ সম্পদ সংরক্ষণের ব্যবস্থা করা হয়। 2 নম্বর, এই জাতীয় উদ্যানে কোনো ধরনের শিকার করা, চাষবাস বা গৃহপালিত পশুচারণ পুরোপুরি নিষিদ্ধ। 3 নম্বর আর একটা এখানে জেনে রাখো, সেটা হচ্ছে যে প্রাকৃতিক পরিবেশ এবং জীবজ সম্পদকে জাতীয় পর্যায়ে সংরক্ষণ করা হয়। এর সাথে শেষ প্রশ্ন, একশৃঙ্গ গন্ডার ও রেড পান্ডা সংরক্ষণের প্রচেষ্টা ভারতের কোথায় কোথায় কার্যকর করা হচ্ছে? সিঙ্গালীলা জাতীয় পার্ক, নরকিক জাতীয় পার্ক, নিওরা ভ্যালি এগুলোতে, কাঞ্চনজঙ্ঘা এগুলোতে রেড পান্ডা সংরক্ষণ করা হচ্ছে, আর কাজিরাঙ্গা, জলদাপাড়া, গরুমারা এগুলোতে গন্ডার সংরক্ষণের চেষ্টা চলছে। তাহলে আজকে আমরা পরশু টেস্ট পেপার থেকে লাইফ সায়েন্সের শেষ সেটের আনসার প্রোভাইড করলাম। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। আর যারা ভাবছো যে পিডিএফগুলো পারচেস করা প্রয়োজন আছে, তোমরা এবিটি টেস্ট পেপারেরও তোমরা সলিউশনগুলো পাবে, পিডিএফগুলো পাবে, বা শুধুমাত্র যারা পর্ষদ চাইছো, পর্ষদে জীবনবিজ্ঞান, ভৌত বিজ্ঞানের পিডিএফগুলো চাইছো, তারা যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। কেমন? তাহলে আজকের ক্লাস এতটাই। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।